আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি, এটা হচ্ছে গজারিয়া। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি, এটা হচ্ছে গজারিয়া, মুন্সিগঞ্জ জেলা, গজারিয়া থানা। এই গ্রামের নাম হচ্ছে চর বাউশিয়া। তো এখানে আমরা এই বিল্ডিংটা ডিজাইন করেছি আরও 1 বছর আগে। ডিজাইন করার পরে এখানে কনস্ট্রাকশন কাজ করেছি, ইন্টেরিয়র করেছি, এখন ফিনিশিংয়ের কাজ চলছে। 27 তারিখ বাড়িটা বুঝিয়ে দেবো। এখনও অনেক কাজ বাকি আছে, কতটুকু পারবো জানি না। অনেক বেশি মানে অনেক লোক ভিতরে কাজ করছে, আমি ভিতরে গেলে আপনারা দেখবেন। তো এটা হচ্ছে এই বাড়িটার সেকেন্ড লাস্ট ভিডিও, অর্থাৎ এরপরে একটা ভিডিও করব, সেটা হচ্ছে একদম ফিনিশিংয়ে। আমি একদিন এসে পুরো বাসাটায় থাকবো এবং ওই দিন পুরো বাসাটা ভিডিও করব। তো এই বিল্ডিংটার যারা ওনারা ইউকেতে থাকেন, লন্ডন প্রবাসী। তো ওনাদের বাড়ির নামও লন্ডনী প্যালেস, এবং এটাই ওনাদের একটা স্বপ্ন ছিল দীর্ঘদিনের। সেই স্বপ্নটার বাস্তবায়ন নিয়ে ওনারা আমার সাথে কথা বলছেন, এবং বেশ কিছুদিন কথা বলার পর ওনারা দেশে আসছেন। আসলে লন্ডন থেকে বা ইউকে থেকে হঠাৎ করে তো আর দেশে আসা যায় না, সময় নিয়ে এসছেন, আমার সাথে কথা বলছেন। তারপরে জমিটা আসলে অনেক নিচু ছিল, পেছনে প্রায় 15-20 ফিট নিচু ছিল। সেইগুলো সব ভরাট করে উঁচু করে, জমিটা পাশে একটু কম, সেই কম বেশি জায়গাটা ঠিক করে তারপর ডিজাইনটা করেছি। ডিজাইন করার পরে ওনারা আমাকে দায়িত্ব দেন কনস্ট্রাকশন করার জন্য। তারপরে আমি কনস্ট্রাকশনের কাজ ধরি, কনস্ট্রাকশনে কাজ করি, টোটাল সিভিল কাজ শেষ করি। তারপর ওনারা দায়িত্ব দেন বাকি যে ফিনিশিংয়ের কাজ সেগুলো করার জন্য। তারপর সুইমিং পুলের ফাউন্টেন, পিছনের গার্ডরুম, বাউন্ডারি, গেট, সব কিছুর কাজের একটা দায়িত্ব আমাকে ওনারা দিয়েছিলেন, এবং সেই দায়িত্ব আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি পালন করার জন্য। একেবারে 100% আমি বলবো না যে আমি সঠিক কাজ করেছি বা 100% সব কিছু ওকে। প্রবলেম কিছু আছে বাসায় টুকটাক, সেগুলো সলভ করারও চেষ্টা করছি, এবং ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে বাসাটার কাজের যে ফিনিশিং ওয়ার্ক সেটা দেখাবো। হিউজ কাজ থাকে। প্রথমে বিল্ডিংটা দেখাই। এই ছিল বিল্ডিংয়ের ডিজাইনটা। বই আসলে ছিঁড়ে বেড়ে গেছে, কারণ 1 বছর টানা কাজ করলে আসলে বইয়ের জায়গায় থাকে না। এটা ছিল বিল্ডিংটার মূল ডিজাইনটা, এবং এটা ছিল টোটাল। এটা দেখা যায়? আচ্ছা, সুইমিং পুল দেখতে পাচ্ছেন, ঠিক যেভাবে দেখছেন সেভাবেই সুইমিং পুল করা হয়েছে, প্লাস আদার্স যে ইগুলো আছে, ফ্যাসিলিটিগুলো আছে, সেগুলোও দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে এখন দেখাবো বাসাটা। আমি একটু ডিটেলসটা বলি বাসাটা সম্পর্কে আপনাদেরকে। আমার নিচতলায় আছে 1920 স্কোয়ার ফিট বা 2000 ধরে নেন, আর দ্বিতীয় তলায় আছে 2100 স্কোয়ার ফিটের মতন, আর ছাদে আছে তাও প্রায় আপনার 1600 থেকে 1700 স্কোয়ার ফিটের মতন। নিচতলায় ড্রয়িং, ডাইনিং, কিচেন, 3টা বেড আছে, একটা নামাজের রুম আছে, ওয়াশরুম আছে, তারপরে 4টা। আর দ্বিতীয় তলায় যাওয়ার পরে আমার 4টা বেডরুম আছে, সাথে 4টা বাথরুম আছে, ফ্যামিলি লিভিং স্পেস আছে। আর ছাদে হচ্ছে আমার পুরোটা ল্যান্ডস্কেপিং করা আছে। আমি চলেন আপনাদেরকে দেখাবো। তো আমি গাড়ি তুলি না এখানে, কারণ আমার টাইলসের কাজটা এখনও হয় না। আমি একটু গেটটা আপনাদেরকে দেখাই। এটা আসলে যেহেতু ওনারা বাড়িতে রেয়ার আসবেন, তো গেটটা খুব হেভি করে আমরা করেছি। এটা হচ্ছে আমাদের গেট।
মূল জমি রাস্তা থেকে আমি বাড়িটা অনেক উঁচু করেছি, অর্থাৎ প্রায় 4-5 ফিট 6 ফিট উঁচু করেছি। এটার মূল কারণ হচ্ছে বিল্ডিংটার যে সামনে রাস্তাটা আসলে এই মুহূর্তে আসলে ভাঙাচূড়া, এবং এই ভাঙাচূড়া রাস্তায় যেটা হবে যে আমাদের যখন রাস্তা রিপেয়ার করবে বা রাস্তা কাজ করবে তখন রাস্তাটা উঁচু হবে। এটা একবার না, অ্যাটলিস্ট 2-3 বার, অর্থাৎ 10 বছর পর পরও যদি আমি ধরি 30 ইয়ার্সের রাস্তাটা যদি 3 ফিটও উঁচু হয় তাও আমার বাড়ি এই রাস্তা থেকে উঁচুতে থাকবে। তো একটা বাড়ি আসলে 30 বছরের জন্য তো করা হয় না, একটা বাড়ি কমপক্ষে করা হয় 50, 60, 70, 80, 100 বছর, যতদিন মানুষের 2-3টা প্রজন্ম তো একটা বাড়িতে থাকতে হবে। তো সেটাকেই টার্গেট করে করা হয়। অনেক শব্দ হচ্ছে, কিন্তু আমি শব্দটা বন্ধ করতে পারবো না, এটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কাজ চলাটা। সো আমি আপনাদের সাথে এই শব্দ নিয়েই কথা বলতে হবে, আপনাদেরকে একটু কষ্ট হবে শুনতে। আমি যে হাঁটছি এটা হচ্ছে আমার ড্রাইভওয়ে, এখানে টাইলসের কাজ করা হয়েছে। পলিথিন ঢেকে দেওয়ার কারণ হচ্ছে টাইলসটা কিউরিংটা প্রয়োজন, টাইলসের বটমে পানি দেওয়া যাচ্ছে না কারণ মিস্ত্রিরা কাজ করতেছে, এই কারণে। আমার হাতের এই পাশে হচ্ছে ল্যান্ডস্কেপিংয়ের কাজ, আর এই পাশে হচ্ছে আমার সুইমিং পুল এবং আল্টু ল্যান্ডস্কেপিংয়ের কাজ। ওরা বিটের কাজ করতেছে রাস্তার দুই পাশে। সুইমিং পুলটার ডিজাইন এবং কনস্ট্রাকশন হতে শুরু করে সমস্ত কাজ আমরা করেছি। সুইমিং পুল শুধু পুল করলে হয় না, একটা সুইমিং পুলের সাথে অনেক কাজ থাকে। সুইমিং পুলের প্লাম্বিংয়ের কাজ থাকে, সুইমিং পুলের ইলেকট্রিকের কাজ থাকে, সুইমিং পুলের 2টা হাউস লাগে। আমাদের এখানে একটা হাউসই আমরা করতাম, পরবর্তীতে ডিসিশনের একটু লেট হওয়ার কারণে 2টা হাউস করা লাগছে। একটা হাউসে হচ্ছে আমার ফিল্টার থাকবে এবং মোটরটা থাকবে। দেখুন ব্যাপক প্লাম্বিংয়ের কাজ করা হয়েছে। আর আমাদের দেশে যেটা হয় যে যখন ঠান্ডা পড়ে তখন সুইমিং পুলের কাজ করা যায় না, অর্থাৎ সুইমিং পুলটা ইনঅ্যাক্টিভ থাকে। কেন? ঠান্ডা পানিতে নামা যায় না। তো যার জন্য আমি একটা দিয়েছি, হিটার দিয়েছি। এই হিটারটা আপনারা আমার কাছে পাবেন। সুইমিং পুলের হিটারের কাজ কি? পুরো পুলের পানিটা কি করবে? একদম গরম করে ফেলবে এবং আপনার শরীরের সহনীয় টেম্পারেচারে নিয়ে যাবে। আপনি যখন সুইমিং পুলে নামবেন আপনার জন্য ভালো লাগবে এই শীতের দিনে গরম পানিটা। তো এছাড়া আমি ঝর্ণা বানাইছি, ঝর্ণা এখনও ফিনিশিং হয় নাই। ঝর্ণাগুলোর আমি আজকে টেস্ট করতে আসছি। আমি আসলে আজকে এই সুইমিং পুলটা আমরা প্রথম পানি ছাড়লাম। আমরা এটার পানিটা এখনও কেমিক্যাল দেওয়া হয় নাই, পানিতে কেমিক্যাল দেব, পানি চেক করব, কয়েকবার পিএইচ লেভেলটা অ্যাডজাস্ট করব। এই পুলের পানি আপনারা হয়তো এই জিনিসটা জানেন না যে একটা সুইমিং পুলে পানি উঠানোর পরে সেই পানি কেমিক্যাল দিয়ে ক্লিন করার পরে আমরা কমপক্ষে 2 মাস, 2.5 মাস, 3 মাস পর্যন্ত এই পানি ব্যবহার করা উপযুক্ত হবে। জাস্ট আপনি যখন পানিটা ব্যবহার করতে চাবেন বা সুইমিং পুলে নামতে চাবেন 1-2 ঘন্টা বা 3-4 ঘন্টা আগে আপনি ফিল্টারটা ছেড়ে দেবেন। মেশিনটা ছেড়ে দিলে পানিটা টেনে ক্লিন করে আবার ব্যাক করে দেবে আপনার সুইমিং পুল। ওকে, ব্যবহার করছেন 2-3 ঘন্টা, আবার সেম কাজটা করবেন, পানিটা আবার টেনে নিয়ে আসবে। এভাবে 3 মাস পরে পানিটা পুরোটা ফেলে দিয়ে নতুন করে আবার পানি দিয়ে কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করলে হয়। অনেকের ধারণা যে সুইমিং পুলের পানি বারবার ফেলতে হবে, উঠাইতে হবে, এটা মেইনটেনেন্স করতে হবে। এটা আসলে আপনার কিছুই করা লাগবে না। এই সুইমিং পুলের টোটাল দায়িত্ব আমার। এটা হাস্যকর হলেও সত্যি, আমার একটা টিম আছে। আমি এই টিমের মাধ্যমে, কারণ আমি দেখছি যে সুইমিং পুল মানুষ মেনটেন করতে পারে না, একটা হ্যাসেল হয়, যার জন্য আমি আমার দায়িত্বে সুইমিং পুলগুলো যেটা আমি বানাবো সুইমিং পুল আমার নিজ দায়িত্বে আমি আপনাকে মেনটেন করে দেবো। কি মেনটেন? সুইমিং পুল ক্লিনিং করা, সুইমিং পুলের পানি অ্যাডজাস্ট করা, সুইমিং পুলের কোনো ধরনের কোনো সমস্যা হলে সেটাকে সার্ভিস করা এবং ডিটেলস। এই জন্য আমি একটা টিম, আমার একটা ভালো কস্টিং গেছে, বাট আমি চাই মানুষের বাসায় মানুষ একটু কমফোর্টেবলি এই প্রোডাক্টগুলো যাতে ইউজ করতে পারে। তো এই জন্য এই পাইপিং হইতে শুরু করে ইলেকট্রিক্যাল লাইনিং, এটার ভিতরে ইলেকট্রিক্যাল কাজ, এটার ভিতরে যত ধরনের টাইলসের কাজ হইতে শুরু করে ঢালাই করা, পানি অ্যাডজাস্টমেন্ট করা, সব কিছু আমি আমার নিজ দায়িত্বে এটাকে আমার নিজের হাতে কাজটা সম্পন্ন করেছি। এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন, লাইটটা একটু জ্বালাই দিও তো সুইমিং পুলে। এটা রাতের বেলা আমি আপনাদেরকে দেখাবো, এটা আর লাস্ট ফিনিশিং ভিডিওতে আমি আপনাদেরকে এটা রাতের
ভিউ নিয়ে দেখাবো যে এটা কত সুন্দর হয়েছে, মানে এটা কল্পনার বাইরে, এটা দেখার মতন একটা সৌন্দর্য আসছে। তো সুইমিং পুলটা আমরা ইনশাআল্লাহ এই যে 2 থেকে 3 দিনের মধ্যে এটা ওকে হবে। তারপর আমি আসবো, আমি ট্রায়াল দেবো, আমি নিজে গোসল করব। তারপরে বাড়ির মালিক ওনারা আসবেন, ওনারা কয়েকদিন থাকবেন, ওই সময় আমি আসবো। ওই সময় আমি ভিডিও করব না, ভিডিওটা করব হয়তো বা আমি ওনারা চলে যাওয়ার পরে আগামী মাসের লাস্টের দিকে, অর্থাৎ জানুয়ারির লাস্টের দিকে আমি ভিডিওটা করব এবং তখন আপনাদেরকে ফিনিশিংটা দেখাবো। আমি এখন এই ভিডিওটা কেন বানাচ্ছি, যে একটা বাসার ফিনিশিং কাজে কী পরিমাণ হ্যাসেল যায় এটা আসলে আপনারা বুঝতে পারেন না। অনেক বাসায় দেখি ফিনিশিংয়ে গিয়ে বাসা নষ্ট করে ফেলে। আমার এই কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন। আপনার এইটা বিল্ডিংয়ে আপনি রড, সিমেন্ট, বালু কি দিচ্ছেন, কি দিয়ে বিল্ডিংটা বানাচ্ছেন, আমি অ্যাজ এ গেস্ট আপনার বাসায় ঢুকে এটা দেখব না। আমি দেখব আপনি কি টাইলস দিচ্ছেন, আপনার দরজাটা কি হচ্ছে, আমি দেখব আপনার জানালার পর্দাটা কি হচ্ছে, আমি দেখব বাইরে থেকে, আমি দেখব আপনার বাসার গ্লাসের কাজটা, রঙের কাজটা। সো ফিনিশিং যদি খারাপ হয়, আপনি ভালো রড সিমেন্ট দিয়ে বিল্ডিংটা বানায় লাভটা কি হলো? চলেন বিল্ডিংটা আপনাদেরকে ঘুরে দেখাই। পার্কিং টাইলসটা এখন দেখতে পাচ্ছেন, এটা আমার কাছ থেকে নেওয়া হয়েছে। পার্কিং টাইলসটা সুন্দর। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মার্বেল সিঁড়ি। আচ্ছা, এটা হচ্ছে আমার মেইন দরজা, এগুলো কাঠের। ঠিক আছে, এখানে হচ্ছে আমার ড্রয়িং রুম, আমার হাতের বামে। এই যে ইন্টেরিয়র কাজটা আসলে এই বাসায় একটা সুন্দর কাজ হয়েছে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এই সেপারেটরটা হচ্ছে আমাদের উডেন কাজ করা হচ্ছে, এটা এখনও ফিনিশিং হয় না, রঙের কাজও হয় নাই, এটা রঙের কাজ হবে। ড্রয়িং রুমে আমাদের বেশ কিছু ইন্টেরিয়র কাজ করা হচ্ছে। এর মধ্যে এটা হচ্ছে আমার টিভি ক্যাবিনেট। হ্যাঁ, আমার সিসি ক্যামেরার জিনিসগুলো আপাতত এখানে রাখা হয়েছে, এটা পরে ওইদিকে নেওয়া হবে। এটা হচ্ছে আমার শেলফ। তো ইন্টেরিয়র কাজের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা যাতে ক্লামজি না হয়। মানে বাসায় ঢোকার পরে আমি যখন ইন্টেরিয়র কাজগুলো দেখব, বা আমি যে লাইটিং দেখব, আমি যে এইটা দেখব, বাসাটা মনে হয় না যেন আমি খুব বেশি এটা কনজাস্টেড। এই জিনিসটা আমি ইনশিওর করেছি যে ইন্টেরিয়র কাজটা যাতে ক্ল্যামজি না হয়, খুব ইজ থাকে। তো আমাদের এই যে জায়গাটা, এটা হচ্ছে আমার ওয়াকওয়ে। সো ওয়াকওয়েটাকে আমি একটা সিলিংয়ের আন্ডার এনেছি এবং সিলিং থেকে লাইটিং হবে। এরপরে এইখানে আমাদের একটা বেডরুম আছে। সো এখানে আমরা ক্যাবিনেট করা হয়েছে, সিলিং করা হয়েছে। এটা একটা এক্সক্লুসিভ বেডরুম হবে। এটা আমাদের নামাজের রুম, এটা এখনও কিছু করা হয়নি, করবে, তবে শুধু সিলিংটা করা হয়েছে। আমি একটু একটু করে আপনাদেরকে দেখাবো, কারণ হচ্ছে ফিনিশিং হয় না। কাজগুলো দেখেন, এই যে বোর্ডের কাজটা করা হচ্ছে, দেখেন এই যে উপরের একদম ওই যে দেখেন হাত ঢুকে তারপর করা হচ্ছে, ঘষা হচ্ছে, কারণ ওই জায়গাটা ঘষাটাও জরুরি। আমি অনেক জায়গায় দেখেছি যে এই জায়গাগুলো ঘষা হয় না, যার কারণে ফিনিশিংয়ের কোয়ালিটিটা ভালো আসে না। এটা কিন্তু একটু কষ্টের কাজ, এটা হয়তো বা অনেক সময় অনেক জায়গায় করে না বা এই করে না। দেখেন কত সুন্দর করে এই যে মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো কিন্তু আপনার ফিনিশিংটাতে ম্যাটার করে একটা বিল্ডিংয়ের ডিজাইনে বা ইন্টেরিয়র কাজে। ইন্টেরিয়র অনেকেই বলে দিয়ে দিই একটা ফার্মের কাজ দিয়ে দিই, এই ইন্টেরিয়র এই অন্যটাকেও কাজ করে দিকে একটা ক্যাবিনেট, না, যতটুকু করবেন ততটুকু ভালো করে করাটা হচ্ছে একটা ব্যাপার। আমরা এই বেডরুমটা দেখি আপনাদেরকে। এখানে আবার আরেকটা ক্যাবিনেট করা হয়েছে, শেলফ করা হয়েছে এবং সিলিং করা হয়েছে। ওই পাশে আমাদের আরেকটা রুম আছে, ওরা কাজ করছে, আমরা সেহেতু ওই রুমে না যাই। এই দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ওপেন কিচেন। কিচেনটা আমি ওপেন রাখার পক্ষে ডুপ্লেক্স বাসায়। প্রশ্ন আসতে পারে এটা কেন? কারণ আমাদের এই বাসাটা যারা থাকবেন ওনারা খুব রেয়ার বাসায় আসবেন, এবং ওনারা যে বাসায় আসবেন খুব বেশি দিন যে থাকবেন এমনও না, অল্প সময়। তো এই অল্প সময়ে এই কিচেনটা যদি আমি ক্লোজ করে রাখি, এটা ওনাদের জন্য একটু কনজাস্টেড হয়। এখানে এসে একটু বসা, একটু দাঁড়ানো, একটু রান্না করা, সবসময় যেখানে রান্না হবে এমনও না। এই বাসায় দেখবে মাঝে মধ্যে আমিও আসবো ঘুরতে, তখন হয়তো বা একটু চা বানালাম,
এটি করলাম। অনেক সময় বাইরে থেকেই খাবার নিয়ে আসা হয়, অথবা বেশি রান্না বাড়া বাইরে চুলা করা হয়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ফ্রিজ থাকবে, এই পাশে ক্যাবিনেট করা হয়েছে। আমি ওই ক্যাবিনেট পর্যন্ত যাচ্ছি না, কারণ এখন কাজ চলছে। সো এগুলো ক্লিয়ারলি খুলে খুলে আপনাদেরকে দেখানো যাবে না, আমি ধাপে ধাপে দেখাচ্ছি আপনাদেরকে অল্প অল্প করে। এইখানে একটা কিচেনের সাব কিচেন করা হয়েছে। এটা হচ্ছে ওনার বৃদ্ধ মা এখানে থাকবেন। ওনার মায়ের রুমটা হচ্ছে এটা, যে দরজাটা দিয়ে আমরা আসতে পারিনি, এই রুমটাতে উনি থাকবেন। তো উনি ওনার জন্য আলাদা একটা জায়গা চাইছেন, যেখানে উনি জাস্ট মাঝে মধ্যে ওনার রান্না বলা করবেন। বাসায় কেউ থাকবে না, তো বাসায় না থাকলে তখন তো ওনাকে কিছু রান্না করে খেতে হবে। আর উনি চাইছেন যে ওনার জন্য একটা কিচেন লাগবে, সোজা কথা ওনার লাগবেই। তো সেক্ষেত্রে আমরা ওইটাকেই প্রাধান্য দিয়েছি, ওনার জন্য একটা কিচেন দিয়েছি। উনি যখন ওনার ভাল লাগবে উনি যাবে ওনার কিচেন, ওনার জন্য ওনার রান্নাটুকু উনি করে নেবেন, এরকম আর কি। এটা পিছনের বারান্দা, এই বারান্দা দিয়ে বিল্ডিংয়ের বাইরে আসা যায়। পেছনের যে জায়গাটুকু, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে বিল্ডিংয়ের পেছনের জায়গাটুকু অনেক গভীর ছিল। এই যে আমি দাঁড়িয়ে আছি, এখানে প্রায় 12-13 ফিট, আর পেছনে প্রায় 15-16 ফিট বালি ফিলিং করা হয়েছে। এটা একেবারেই নিচে ছিল, এবং সেই বালির উপর আমি দাঁড়িয়ে আছি। আমার সেপটিক ট্যাঙ্কিটা এখানেই করা হয়েছে, এবং আমার আদার্স যেমন এটা হচ্ছে আমার কেয়ারটেকারের রুম, কেয়ারটেকারের ফ্যামিলি সহ এখানে থাকবেন এবং এখানেই ঘুমাবেন। এখানেই ওনার করবে, ফ্যামিলি করবে, স্টে করবে। সো এই জিনিসটাকে আমরা চেষ্টা করেছি যাতে ওনার জন্য কমফোর্টেবল হয়। আর এই জায়গাটায় আমাদের যদি বড় রান্না বাড়া হয়, সেক্ষেত্রে এখানে চুলা পেতে এখানে যাতে বড় রান্নাগুলো করা যায়। এই বাসায় এরকম হবে যে যারা গেস্ট আসবেন, একসাথে অনেক গেস্ট চলে আসবেন। আবার দেখা যাবে যে কেউ নাই মানে নাই, 2-3 মাসে এই বাসায় একটা কাকপক্ষীও আসবে না। তো এরকম হয়, যার কারণে আমরা এই ফ্লেক্সিবিলিটিগুলো দিয়েছি। আচ্ছা, তো নিচতলা মোটামুটি এই ছিল। আর দুই পাশ দিয়ে হাঁটার জন্য একটু জায়গা আছে, এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন। আমার বাসার ভিতরে আপনি কোনো পাইপ খুঁজে পাবেন না। কেন? কারণ আমি পাইপ বাইরে রাখি না, ডিজাইনের মধ্যেই পাইপগুলো ভিতরে দেওয়া থাকে এবং সেভাবে পাইপের কাজ করা হয়। এই যে এখানে পাইপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সাবমার্সিবল পাম্প। এই পাম্পটা থেকে পানির টাঙ্কি, ছাদের যে ট্যাঙ্কটা করা হয়েছে সেখানে যাবে, সেখান থেকে বাসায় ডিস্ট্রিবিউট হবে। আবার এখান থেকে পানিটা চলে যাবে সুইমিং পুলে পানি ভরবে। সুইমিং পুলে পানি ডেইলি ভরতে হবে না, এটা মনে হয় আপনাদেরকে সুইমিং পুলের সেকশনেই আমি বলেছি। সুইমিং পুলের পানিটা 2 মাস কি 3 মাসে একবার ভরলেই হবে, এবং ওইটাই আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে আমার বাসার সিঁড়ি। এটা ওনারা রাউন্ড সিঁড়ি নেননি, ওনারা আমাকে বলেছেন ওনারা রাউন্ড সিঁড়ি নেবেন না। সো আমরাও রাউন্ড সিঁড়ি আর করিনি, আমরা 3 স্টেপের সিঁড়ি করেছি। আমরা 3 স্টেপ সিঁড়ি বলতে এই সিঁড়িটাকে বোঝাই। আমাদের এখন রেলিং করা হয়নি, রেলিংয়ের ফ্রেমিং সহ বাকি সমস্ত কাজ হয়ে গেছে, জাস্ট সেট করাটা বাকি আছে। এটা গ্লাসের রেলিং হবে। আর হচ্ছে সিঁড়ির মাঝখান দিয়ে ভেতর দিয়ে লাইট বের করা হয়েছে, এবং আমার এগুলো হচ্ছে মার্বেল, সিঁড়িতে স্ট্রেট মার্বেল ব্যবহার করা হয়েছে। এই বাসার ফ্লোরে যে টাইলস দেওয়া হয়েছে, এই টাইলসটা হচ্ছে 24x48 টাইলস। আচ্ছা, এখানে যে আমি এসে দাঁড়িয়েছি দ্বিতীয় তলায়, এটা হচ্ছে আমার ফ্যামিলি লিভিং স্পেস। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটাকে ডোকো মেশিন বলে। ডোকো মেশিন কী জিনিস? এই রংটা স্প্রে করা হয়, এবং এটা একটা পার্মানেন্ট সলিউশন। এই রংটা দেওয়ার ফলে যে কোনো বোর্ডের উপরে যে কোনো রং একটা সুন্দর চলে আসে। রং বলতে আমরা মনে করি যে ব্রাশ দিয়ে ঘুষছে, না, রং বলতে কিন্তু এই ডোকো রংটাকে বোঝায়। আমি একটু আপনাদেরকে যদি দেখাই, এই দেখেন, এই যে ইগুলো করা হয়েছে, এটা কিন্তু একটা গ্লস চলে আসছে, চকচকে ভাব আসছে, দেখছেন? এটা এই দিয়ে পেপার দিয়ে মোড়ানো হয়েছে, কারণ এই যে ছিটতেছে রংটা চারপাশে, এটা ওয়ালটাকে নষ্ট করবে না। এই পেপারটা টেনে তুলে ফেললে এই বোর্ডগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগবে। আমি ভেতরে ওনারা কাজ করছে, আপনাদেরকে একটু দেখাই। আসবো? ভেতরে প্রচণ্ড স্মেল। এই যে কাজ করা হচ্ছে রঙের,
স্প্রে করে পুরো বাসায় যতগুলো ফার্নিচার বা ইন্টেরিয়র কাজ হচ্ছে ডোকো পেইন্ট, কোনো ধরনের কোনো 2 নম্বরের কাজ এখানে নাই। একদম পারফেক্টলি আপনার পেইন্টের যে সেটা দেয়া হচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এই বোর্ডের যদি লং টাইম স্টে করতে হয়, রং সহ বোর্ডের যে কোয়ালিটি, ডোকোটা মাস্ট। ঠিক আছে, এটা অনেকে বলেন যে ভাই ডোকো করা লাগবে না, রেট বেশি, এই সেই। রেট ডাজেন্ট ম্যাটার। আপনি একটা বাসা বানাচ্ছেন এত টাকা খরচ করে, এই জিনিসটার জন্য আপনার বাসাটা খারাপ দেখাবে, এটা তো হয় না। আচ্ছা, আমি বেডরুমগুলো একটা একটা করে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, এগুলো সব ডোকো করা। হ্যাঁ, এই যে ক্যাবিনেট বলেন, ভেতরের বাইরে, এগুলো সব ডোকো করা। এই যে এটা আমাদের একটা বেডরুম, উপরে সিলিং আছে অ্যান্ড এর সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। এই ওয়াশরুমটা একটু আমি আপনাদেরকে একটু সামান্য একটু দিই। মাঝখানে দরজা, কারণ আপনি জিজ্ঞেস করতে পারেন ইঞ্জিনিয়ার সাহেব এটা কি হইলো, বাথরুমের মাঝখানে দরজা কেন? ওয়েল দেখেন, আমি এই যে ওয়াশরুমে ঢুকছি, কমোড এখানে থাকবে না, কমোড আরও ওই পাশে চলে যাবে। এটা এখন সেট করা হয়নি, জাস্ট এখানে এনে রাখা হয়েছে, ওই যে জাস্ট রাখা হয়েছে। তো কমোডটা সেট করার পরে এখানে এসে আপনি যখন দাঁড়াবেন, এটা আপনার বেসিন, হাতের পাশে এই পাশে কমোড, এবং এই হচ্ছে আপনার ওয়াশরুম। এটা বন্ধ করে দিলেন, এই হচ্ছে আমার শাওয়ার এনক্লোজার। এটা হচ্ছে আমার শাওয়ার এনক্লোজার, ঠিক আছে। অ্যান্ড এটা আমি যখন ক্লোজ করব, আমার বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। এখন বলতে পারেন যে এটা তো অনেক কস্টলি। এটা অনেক কস্টলি না, আবার একেবারেই কম না। এটা একটা স্ট্যান্ডার্ড মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের বারান্দা, 3.5 ফিট হাইটে। এই গ্লাসগুলো হচ্ছে 10 মিলি টেম্পার গ্লাস। আপনারা অনেকে বলেন ভাই বাইরে যে গ্লাস দিছি বাচ্চারা ঢিল মেরে ভেঙে ফেলবে। আপনি নিজে এসে ওই নিচেন বাইরে থেকে ঢিল মেরে আমাকে একটা গ্লাস ভেঙে দেখাবেন, দেখবো আপনার ঢিলে কতটুক জোর আছে। 10 মিলি টেম্পার গ্লাস ভাঙা এত সহজ না, এগুলো যথেষ্ট স্ট্রং, এবং এই গ্লাস যদি ভাঙে একদম পাউডার হয়ে যাবে, অর্থাৎ গুঁড়ো হয়ে যাবে, গুঁড়ো হয়ে ঝরঝর করে পড়ে যাবে। এটা এরকম করে ভেঙে তারপরে হাত পা কাটা এগুলোর কোনো সম্ভাবনা নেই। আর এই গ্লাসের অ্যাক্সিডেন্ট খুবই কম হয়, অর্থাৎ ভেঙে যাওয়া বা খুলে পড়ে যাওয়া এই ধরনের ঘটনা হয় না। দেখেন এসএসের নবের সাথে এমনভাবে লাগানো হয়েছে একদম ভেঙে গুঁড়ো হয়ে না যাওয়া পর্যন্ত এই গ্লাস খোলার কোনো নাই। এখানে ঝড় হবে, বৃষ্টি হবে, বন্যা হবে, অনেক কিছু হবে, কিন্তু এই গ্লাস আপনাকে আমি 1-2 বছর পরে এসে দেখাবো, যেমনি দেখছেন এমনি পরে থাকবে। পেছনের ভিউটা এত সুন্দর, ওই যে ঢাকা চিটাং রাস্তার যে ব্রিজ দেখা যাচ্ছে, ওই যে ঢাকা চিটাং রাস্তার ব্রিজ, এটা হচ্ছে সেই নদী, মেঘনা নদী। লোকেশনটা তো বোধহয় আপনারা এখন বুঝতে পারছেন নাকি। 3টা বেডরুম আছে, এই একটা বেডরুম, এটা হচ্ছে ওয়াশরুম, সেম জিনিস। এটা হচ্ছে এই বেডরুমের বারান্দা। এরপরে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, পেপারগুলো কস্টেপ দিয়ে লাগানো হয়েছে। এটার কারণ হচ্ছে রংটা যখন ডোকো করা হবে যাতে ওয়ালটা নষ্ট না হয় এবং অন্যান্য ফার্নিচার আইটেমগুলো নষ্ট না হয়। এই শ্যান্ডলিয়ারটা আমার খুব পছন্দের, আমার নিজের বাসায়ও এটা লাগানো হয়েছে। সো এটা খুব পছন্দের একটা শ্যান্ডলিয়ার। এটা সিম্পলি লুকিংটা খুব ভালো আসে এবং দামটাও একটা রিজনেবল দামে পাওয়া যায়। তো এই জন্য এটা এখানে আমরা সাজেস্ট করেছি। এখানে যখন লাইটিং করা হবে এই জিনিসটা খুব সুন্দর লাগবে দেখতে। এখানে রেলিংয়ের কাজ করা হবে। আপনাদেরকে 3টা বেডরুম দেখিয়েছি, এটা হচ্ছে লাস্ট 4 নম্বর বেডরুম, মাস্টার বেড যেটা। আমি আগে বলে রাখি মিস্ত্রিরা এখানে থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, যার কারণে একটু নোংরা মনে হতে পারে আপনাদের কাছে, তো এটা আশা করি হবে না। এটা হচ্ছে মাস্টার বেডরুম ওয়াশরুম। এখানে এখনও ফিনিশিংয়ের কাজ কিছুই হয় নাই। এখানে একটা বাথটাব হবে, শাওয়ার আছে, শাওয়ার এনক্লোজার আছে, বেসিন আছে, এগুলো সব আমি আপনাদেরকে দেখাবো ফিনিশিংয়ে এসে। এই হচ্ছে আমাদের বারান্দা। আমি আবার বলছি যে মিস্ত্রিরা এখানে থাকছে, খাচ্ছে, সো এগুলা
এই সামনে থেকে আমি সুইমিং পুল সহ আদার্স যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো দেখতে পাবো। বাসাটা ক্লিয়ারলি দেখা যাবে, এটা খুব ভালো লাগবে। এটা ছাড়ো, ছোনাটা ছাড়ো। ছাদে আমাদের একটা রুম আছে, এই রুমটা এখানেও ইন্টেরিয়র কাজ হচ্ছে, ক্যাবিনেট হচ্ছে, উপরে সিলিং হচ্ছে, এখানেও একটা বারান্দা আছে। এটা পিওরলি গেস্টদের জন্য। বেসিক্যালি আমি নিজে আসলে মাঝে মধ্যে এখানে থাকবো এই রুমে করব, রেস্ট নেব বা করব। সো এটা পিওরলি গেস্টদের জন্য। আর মাঝে মধ্যে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছিলাম আমরা ডিজাইনে, এখানে একটু সোফা দিয়ে বসে কথা বলা যাবে, বিকালবেলা একটু চা নাস্তা খাওয়া যাবে। বাকি যে ছাদটা আছে এই ছাদটাতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্লান্টার বক্স। আমরা অনেকগুলো প্লান্টার বক্স এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছি। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্লান্টার বক্স, এগুলো হচ্ছে প্লান্টার বক্স। প্লান্টার বক্সগুলো এখনও খালি, কারণ ওই যে বললাম যে এখনও অনেক কাজ বাকি আছে বাসাটায়। এখানে মাটি দেওয়া হবে, পানি দেওয়া হবে এবং গাছ লাগানো হবে। সেই গাছগুলো ফুলের বা বিভিন্ন ধরনের ফলের হতে পারে। এখানে একটু পানি দেওয়ার জন্য যে ওয়াটার সেটা রাখা হয়েছে। আর এখানে আমাদের পানির ট্যাঙ্কটা আছে, অনেক বড় করে বানানো। এই যে এই পাশে ছাদের এই পাশটা অ্যাকচুয়ালি ছাদ হিসাবে ব্যবহার করার জন্য। আর এটা হচ্ছে আমার টেরেসের এখান থেকে আবার টেরেসটা দেখা যাবে। একটু স্টেপ টু স্টেপ করা হয়েছে যাতে জিনিসটা দেখতে ভালো লাগে বাসাটা। জমিটা কিন্তু পাশে খুবই কম, সব মিলিয়ে কত 40 ফিট নাই, 36 বা 38 এরকম। আর বিল্ডিংটা আরও কম। সো জমি চাপা, জমি ছোট, জমিতে কাজ হচ্ছে কি না বা এগুলো নিয়ে আসলে আপনার ওরিড হওয়ার কিছু নাই। এটা ওরিড হওয়ার বিষয় হচ্ছে আমার জন্য, কারণ বিল্ডিংটার ডিজাইন আমি করব। আমার ওরিডের বিষয় হচ্ছে বিল্ডিংটা ডিজাইন হবে কিনা। আপনি জমি নেন, তবে আমি মনে করি যে আপনারা জমি কেনার আগে আমার সাথে একবার ডিসকাশন করতে পারেন যে আমি এই জমিটা নেব কিনা। জমি কিনতে গেলে অনেক কিছু আছে, জমি সংক্রান্ত কয়েকটা ভিডিও আমি বানিয়েছি এবং সেই ভিডিওগুলোতে আমি জমি নিয়ে অনেক কথাবার্তা বলেছি, সেগুলো দেখতে পারেন। চাইলে আমাকে ফোন দিতে পারেন, এগুলো ইনফরমেশন আপনাদেরকে আমি দেব। এই বিল্ডিংটা নিয়ে দুটো কথা না বললেই নয়। এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে মানুষের পৃথিবীর যেই প্রান্তেই থাকুক আর যেখানেই যাক, নিজের বাড়ি, নিজের মাতৃভূমি এবং নিজের যে পৈতৃক আবাসস্থল সেটাকে ধরে রাখতে চায়। অনেকে একটা সময় গিয়ে আগ্রহ হারিয়ে ফেলে, অনেকে পারে না ফাইন্যান্সিয়াল কারণে, অনেকে দেখা যায় টাকা থাকার পরেও সুযোগ হয় না। তো আমি মনে করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনাদেরকে আমরা এটার সলিউশন দেব যে কিভাবে কাজগুলো করা হবে এবং কিভাবে কাজগুলো করলে ভালো হবে আপনাদের প্রজেক্ট ওয়াইজ, এবং আপনারা এটাও শিওর হবেন যে কিভাবে কাজটা আমরা করছি। একটা বিল্ডিং শুরু থেকে একদম ফাউন্ডেশন থেকে, এই বিল্ডিংটার ভিডিও আছে অনেকগুলো, ফাউন্ডেশন থেকে একদম ফিনিশিং পর্যন্ত প্রত্যেকটা কাজ ধরে ধরে করা, এই জিনিসটা আমি নিজে রপ্ত করেছি, শিখেছি এবং এটা খুবই টাফ কাজ। এটাকে আমি আমার প্রফেশন হিসাবে নিয়েছি। সো আপনাদেরকে নিশ্চিত দিতে পারি যে আমি আপনাকে সুন্দর একটা বাড়ি উপহার দিতে পারবো, সেটা শুধু ডিজাইনের বইতে না, বাস্তবেও। এই যে পরিবারটা লন্ডনে থাকে, আমাকে এক ভদ্রমহিলা ফোন দিয়েছেন, এক আন্টি লন্ডন থেকে, সিলেটের। উনি বলছেন যে আমার একটা বাড়ি করব। তো ওনার ছেলের সাথে আমাকে ফোনে কথা বলালেন। তো ওনার ছেলে বাংলায় কথা বলতে পারেন না, ভদ্রলোক ইংলিশে কথা বলছেন, বাট খুবই আগ্রহী মনে হলো আমার কাছে যে উনি একটা বাড়ি দেশে করতে চাচ্ছেন। এই যে ওনাকে যে আমি অপরচুনিটিটা দিচ্ছি বা ওনাকে যে আমি সার্ভিসটা দিচ্ছি যে একটা বাড়ি বানানোর জন্য, উনি কিন্তু বাংলায় কথা ভালো করে বলতে পারছেন না। তো ওনাকে যদি আমরা এই মুহূর্তে দেশে না আনতে পারি, ওনাকে যদি আমরা বাড়ি করে ওনাকে একটা আবাসস্থল করে না দিতে পারি,
ওনার পরবর্তী প্রজন্মকে উনিও আর গাইড করতে পারবেন না দেশে আসার জন্য। সো একটা সার্টেন টাইমে একেবারেই ভুলে যাবে যে বাংলাদেশ নামে একটা দেশ তাদের ছিল। এই জিনিসটা আমাদেরকে ভোগাবে। একটা সার্টেন পিরিয়ডে যখন এত বিশাল পরিমাণ মানুষ আমাদের থেকে আমাদের রুটটা কেটে যাবে, তখন এটা আমাদেরকে মারাত্মক, আমাদের অর্থনীতি বলেন, আমাদের সমাজনীতি বলেন, সব কিছুতেই ভোগাবে। সো এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হলে প্রবাসীদেরকে বাড়ি করার ব্যাপারে আমাদেরকে ছাড় দিতে হবে, সহযোগিতা করতে হবে, এবং তাদের যে প্রবলেমগুলো আছে সেগুলোর সমাধান দিতে হবে। যে কোনো প্রবলেম, আমি মনে করি বাড়ি বানানোর বিষয়ে প্রবাসীদের জন্য একটা সেল গঠন করা উচিত, যেটা আমি করব সামনে, যাতে প্রবাসীদের সমস্যাগুলো আলাদাভাবে আমরা সমাধান করতে পারি। এটা নিয়ে আমরা কাজ করতেছি অলরেডি, এবং আপনারা সামনের দিকে এটার একটা ভালো সমাধান পাবেন ইনশাআল্লাহ। তো এই বাড়িটার, এটা আমি প্রথমেই বলেছি যে এটা সেকেন্ড লাস্ট ভিডিও, অর্থাৎ লাস্ট ভিডিওর আগেরটা। এরপরে আমি আপনাদেরকে একটা ভিডিও দেবো, এটা অনেক সময় নিয়ে করব, এবং পুরো বাড়িটার প্রত্যেকটা রুম বাই রুম ঢুকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। ততদিন সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।